প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলকে উষ্ণ শিশির ভেজা শুভ সকালের শুভেচ্ছা। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা সকালেই হাজির হয়েছি অনলাইন ক্লাসে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে অনলাইন ক্লাস করব সেটি হচ্ছে পাওয়ার টেকনোলজি প্রথম পর্বের শিক্ষার্থীদের একটি বিষয়টির নাম হচ্ছে পাওয়ার ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল, যার বিষয়কোড হচ্ছে 67111। এবং আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অটোমোবাইলের গঠনশৈলী। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে অটোমোবাইলের ইতিহাস। তারপর আলামিন স্যার দ্বিতীয় একটি ক্লাস নিয়েছে, তিনি অন্য কোনো আলোচনা করেছেন। আজকে আমি আবার আলোচনা করব তৃতীয় অধ্যায় অটোমোবাইলের গঠনশৈলী, অটোমোবাইলের গঠন কেমন হয় বা দেখতে কেমন হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা সেই জিনিসটি আমাকে জানিও। আর হচ্ছে যারা জয়েন করেছো আমার সাথে এই মুহূর্তে, তারা সবাই নিজের রুল পর্বশিপ এই জিনিসগুলো কমান্ডে জানিয়ে দিও, তাহলে আমি বুঝতে পারবো কারা কারা আমার সাথে জয়েন করেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের মতো উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মানিক মিয়া, জুনিয়র ইন্সট্রাক্টর পাওয়ার, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে গত ক্লাসে আলোচনা করেছিলাম প্রথম অধ্যায়, সেই প্রথম অধ্যায়ে যে আলোচনার বিষয়বস্তুগুলো ছিল সেগুলো যদি আমরা একটু রিপিট করি তাহলে দেখতে পারবো আমাদের আলোচনায় ছিল অটোমোবাইল বলতে কি বোঝায় সেই জিনিসটি আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম। আমরা আলোচনা করেছিলাম ইঞ্জিন কাকে বলে, ইঞ্জিন কি, আমরা কোন জিনিসকে ইঞ্জিন বলবো। আমরা আলোচনা করেছিলাম অটোমোবাইলের উন্নয়নের ইতিহাস। তারপর আমরা আলোচনা করেছিলাম অটোমোবাইলের বিভিন্ন ধরনের শ্রেণীবিভাগ এবং অটোমোবাইলের বিভিন্ন ব্যবহার ক্ষেত্র সম্বন্ধে আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম। তো আশা করি তোমরা বাড়িতে পড়াশোনা করো এবং বাড়ির যে কাজটা দেওয়া ছিল সেই বাড়ির কাজটা কমেন্টে আমাকে জানাবা বা আমাকে কমেন্টে দিয়ে দিবা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তৃতীয় অধ্যায় অটোমোবাইলের গঠনশৈলী। আমরা আগেই বলেছি। তো আমরা এই গঠনের মধ্যে অন্যতম যে বিষয়টি আছে অটোমোবাইলের বডি, এই বডি বলতে কি বোঝায় বা কোন জিনিসকে আমি বডি বলবো সেটি আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা আলোচনা করব বডির অন্যতম একটি অংশ চেসিস কি, তারপর আমরা আলোচনা করব সাসপেনশন পদ্ধতি কি, এবং আলোচনা করব ক্লাচের কাজ কি, এবং সর্বোপরি আমরা আলোচনা করার চেষ্টা করব মোটরযানের ভ্যাকুয়াম ব্রেক পদ্ধতির কার্যবর্ণনা। তো এই সব বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। যারা এই মুহূর্তে আমার সাথে জয়েন করেছো তাদের উদ্দেশ্যে বলতেছি যে তোমরা যারাই নতুন জয়েন করতেছো তারা নিজের রুল পর্বশিপ এই তিনটা জিনিস আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটি আমরা চলে যাই। তো প্রথম আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অটোমোবাইলের বডি। এই অটোমোবাইলের বডি কাকে বলে বা কোন জিনিসকে আমি অটোমোবাইলের বডি বলবো বা বডি দেখতে কেমন সেটি আমরা দেখানোর চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, বডি হচ্ছে মোটরযানের সেই অংশ যে অংশে যাত্রীগণ বসেন এবং কি মালামাল রাখেন, সেটাকেই কি মোটরযানের বডি বলা হয়। অর্থাৎ কি, আমরা যে মোটরযানে চলাফেরা করে থাকি সেই মোটরযানের যে অংশে যে জায়গার মধ্যে আমরা বসি এবং আমাদের মালামাল রেখে থাকি সেটাই হচ্ছে কি বডি। আমরা যদি একটি চিত্র দেখতে পাই সেই চিত্রতে আমরা দেখব যে একটি বডি আমরা দেখতে পাচ্ছি যে অংশকে আমরা বসি এবং হচ্ছে মালামাল পরিবহনের জন্য রেখে থাকি। এই বডি মোটরযানের বিভিন্ন ধরনের হয়, মোটরযানের আকৃতিগতভাবে, তারপর হচ্ছে মোটরযানের ডিজাইনের উপরে বিভিন্ন ধরনের বডি হতে পারে। সেটা হচ্ছে নির্মাতা যে প্রতিষ্ঠানগুলো আছে তারা যেভাবে কি বডিকে ডিজাইন করে সেরকম ডিজাইনের বডি হতে পারে। তো অর্থাৎ মোটরযানে যে অংশে যাত্রীগণ বসেন এবং কি মালামাল রাখেন সেটাই হচ্ছে কি বডি। আশা করি এই জিনিসটি তোমরা কি ক্লিয়ার। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা বডি কি সেটা জেনে নিলাম, বডি দেখতে কেমন সেটাও আমরা দেখার চেষ্টা করেছি। তো আমরা যদি বডির ইতিহাস জানি বা মোটরযানের
আদি ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পারবো যে প্রথম হচ্ছে যে একটি ইঞ্জিন তৈরি হয়, বাষ্প ইঞ্জিন, তাই না? তারপর হচ্ছে আস্তে আস্তে কি পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, এরকম বিভিন্ন ইঞ্জিন কি তৈরি হয়। তো এই মোটরযানের তৈরির কি প্রথমাংশে শুধুমাত্র কি মানুষ ইঞ্জিন তৈরির চিন্তা ভাবনা করতেছিল। তখন কিন্তু এরকম যে আধুনিক মোটরযান তৈরি হবে এক সময় সেরকম ধারণা তাদের মধ্যে ছিল না। তো মোটরযান তৈরির প্রথম দিকে মোটরযান পরিচালনা পদ্ধতি এবং কি এর চালিকা শক্তি নিয়ে কি গবেষণা করা হয়। এই মোটরযান বা ইঞ্জিনকে কীভাবে মূলত আসলে চালানো যায়, ইঞ্জিন নিয়ে মূলত কি গবেষণা চলতেছিল প্রথম দিকে। তখন কি বডির গুরুত্ব ছিল খুবই কম। তারপর হচ্ছে পরবর্তীতে যাত্রী এবং মালামালের নিরাপত্তা এবং দুর্যোগপূর্ণ যে আবহাওয়া আছে সেই আবহাওয়া থেকে যাত্রী এবং মালামালকে কীভাবে রক্ষা করা যায় সেই সব চিন্তা থেকে মূলত হচ্ছে কি এই বডির চিন্তা, বডিকে আপডেট করার চিন্তা। তো আমরা দেখে থাকবো যদি মোটরযানের বডি না থাকে তাহলে কি সেইখানে কি যাত্রী এবং মালামাল পরিবহন করা কি সম্ভব না। তাহলে কি হবে, যাত্রী এবং মালামালের কি ক্ষতি হতে পারে, বৃষ্টি আসলে কি যাত্রীগণ ভিজে যেতে পারে। যেরকম কি আমরা ট্রাক দেখে থাকি, তো ট্রাকের কিন্তু কি উপরের দিকে বডিটি কিন্তু নেই, তো সেই কারণে কি ট্রাকে কিন্তু যাত্রী পরিবহন করা সম্ভব হয়ে ওঠে না। তো মালামাল পরিবহন করলেও কি সেটা কোনো কিছু দিয়ে কি ডেকে রাখতে হয়। তো এটাই হচ্ছে কি বডির উপকারিতা। তো প্রথম দিকে যে ইঞ্জিন তৈরি হয়েছিল বা যে ইঞ্জিন দিয়ে যেরকম মোটরযান তৈরি হয়েছিল সেই মোটরযানে কি এরকম বডির গুরুত্ব তেমন ছিল না। তখন কি ইঞ্জিন নিয়ে গবেষণা করা হতো, ইঞ্জিনকে কীভাবে কি আপডেট করা যায় সেই চিন্তা করা হতো। এছাড়াও কি গাড়ির গতি নিয়ন্ত্রণ করার জন্য শক্তি সরবরাহ পদ্ধতি, ব্রেক পদ্ধতি, স্টিয়ারিং পদ্ধতি প্রভৃতি কি সংযোজিত হচ্ছে। এখন যে আধুনিক মোটরযানগুলো আছে এই সব গাড়িতে এই ব্রেক পদ্ধতি, স্টিয়ারিং পদ্ধতি, সাসপেনশন পদ্ধতি, শক্তি সরবরাহের বিভিন্ন ধরনের পদ্ধতি কি সংযোজিত আছে। ফলে কি আধুনিক মোটরযানকে আরামদায়ক করা সম্ভব হয়েছে। যেরকম কি আগের মোটরযানগুলো কি এরকম আরামদায়ক ছিল না। অটোমোবাইলে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রাংশ থাকে, তবে সহজসাধ্য করার জন্য একে নিম্নলিখিতভাবে অংশগুলোতে ভাগ করা যায়। যেরকম অটোমোবাইলের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, বিভিন্ন ধরনের সিস্টেম আছে। একটি অটোমোবাইলের বিভিন্ন সিস্টেম আছে, যেরকম কি সাসপেনশন সিস্টেম, ব্রেক, স্টিয়ারিং, ট্রান্সমিশন সিস্টেম, তারপর হচ্ছে ফুয়েল সিস্টেম, ইগনিশন সিস্টেম, এরকম বিভিন্ন ধরনের কি সিস্টেম থাকে। তো এরকম মোটরযান যে আছে এই মোটরযানের বডি বা তার নিচে যে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এই অংশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কি মোটরযানের বডি। তো আমরা যদি দেখি একটি চিত্র দেখতে পাচ্ছি, আমরা উপরে একটি চিত্র এবং নিচে একটি চিত্র দেখতে পাচ্ছি। তো এই যে চিত্র আমরা দেখতে পাচ্ছি উপরের চিত্রটা, সেটাই হচ্ছে কি আমাদের চেসিস। ঠিক আছে, এই চেসিসের উপরে কি আমার বডি সংযোজিত থাকবে। এগুলো হচ্ছে কি আমার চেসিস। এই চেসিস কি ধারণ করে সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করবো। এই চেসিসের মধ্যে কি কি যন্ত্রাংশ থাকে, চেসিসের মধ্যে আমার কি থাকে, সাসপেনশন পদ্ধতির বিভিন্ন যন্ত্রাংশ থাকে, তারপর হচ্ছে কি ব্রেক পদ্ধতির বিভিন্ন যন্ত্রাংশ থাকে, ট্রান্সমিশন পদ্ধতির বিভিন্ন যন্ত্রাংশ থাকে এই চেসিসের মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে কি মোটরযানের একটি চেসিস। আর চেসিসের নিচে যে অংশটি থাকে সেটা হচ্ছে কি ফ্রেম। তো আমরা একটি মোটরযানে চেসিস দেখতে পেলাম, চেসিস কি যন্ত্রাংশ ধারণ করে বা তার উপরে কি যন্ত্রাংশ স্থাপন করে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো এই মোটরযানের প্রধান যে যন্ত্রাংশগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে বডি। তো বডি কি আমরা ইতিমধ্যে কি জেনে নিয়েছি যে মোটরযানের যে অংশে যাত্রীগণ বসেন অথবা কি মালামাল রাখেন তাকে কি মোটরযানের বডি বলা হয়। বডি অংশে যাত্রীদের কি মালামাল, বডি অংশে কী কী থাকে দেখো, যাত্রীদের মালামাল থাকে, তারপর হচ্ছে উইন্ড স্ক্রিন থাকে অর্থাৎ জ্বালানোর যে কাজ থাকে সেটাকে আমরা আমাদের হাতের বাম পাশে বা ডান পাশে দেখতে পাই, সেটা হচ্ছে কি বডির মধ্যেই থাকে। তারপর হচ্ছে দরজা থাকে, এটাও বডির মধ্যে থাকে, জানালা থাকে, তারপর হচ্ছে প্যানেল বোর্ড থাকে, ইঞ্জিনের যে প্যানেল বোর্ড আছে, মোটরযানের প্যানেল বোর্ড যেটি আছে সেটিও কি বডির উপরে অবস্থান করে। দেখো আমরা যদি একটি বডি দেখতে পাই তাহলে দেখতে পারবো কি একটি বডি কি কি অংশ ধারণ করে বা কি কি জিনিস ধারণ করে। দেখো যে বডির মধ্যে কি জানালা আছে, তারপর দরজা আছে, তারপর হচ্ছে প্যানেল বোর্ড আছে, তারপর হচ্ছে উইন্ড স্ক্রিন আছে। উইন্ড স্ক্রিন কোনটা, উইন্ড স্ক্রিন হচ্ছে কি বাতাসের বাধা থেকে যে স্ক্রিনটি সামনে, ড্রাইভারের সামনে যে কাজটি থাকে বা স্ক্রিনটি থাকে সেটাই হচ্ছে কি উইন্ড স্ক্রিন। এই উইন্ড স্ক্রিন নামকরণের কারণ হচ্ছে এটি কি বাতাসের বাধাকে সে কমিয়ে দেয়, বাতাসের বাধা থেকে সে মোটরযানকে কি রক্ষা করে। ঠিক আছে, এটি হচ্ছে কি উইন্ড স্ক্রিন। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। এই আলোচনার মধ্যে তোমাদের অংশগ্রহণ হবে তখনই যখন তোমরা কি এই বিষয়গুলো কি তোমরা কাগজে নোট ডাউন করবে। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যদি না বুঝো তাহলে আমাকে প্রশ্ন করবে, তাহলেই কিন্তু আমাদের আলোচনাটি ফলপ্রসূ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা
যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করতেছি সেই টপিক সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি কমেন্ট দেখতেছি এবং আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা বডি কি সেই জিনিসটি জানলাম, বডি কি ধারণ করে সেই জিনিসগুলোকে আমরা জানলাম। তো এরপরে যে জিনিসটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে কি, এই বডিতে যে আমরা বললাম যে উইন্ডস্ক্রিন ব্যবহার করা হয়, যে এই উইন্ডস্ক্রিনে যে কাজটি ব্যবহার করা হয় তার মাধ্যমে চালক এবং যাত্রীগণ কি সামনের রাস্তাকে দেখতে পান। উইন্ডস্ক্রিন অর্থাৎ কি, উইন্ডস্ক্রিন কেন নাম হয়েছে সেটা আমরা কি বলে দিয়েছি, যে এটি বাতাসের বাধা রোধ করে চালককে কি সঠিকভাবে কি গাড়ি চালাতে কি সহায়তা করে। এই উইন্ডস্ক্রিন যদি না থাকতো তাহলে বাতাসের যে বাধা হইতো, এই বাধার কারণে কি গাড়ির গতি কমে যাইতো। তুমি সামনের দিকে আগাচ্ছ, এখন যদি তোমার সামনে থেকে কেউ তোমাকে বাধা প্রদান করে তাহলে তোমার কি আগানোর যে গতি থাকবে সেই গতিটা কিন্তু কমে যাবে, তাই না? এরকম কি বাতাসের বাধা যদি আমি প্রতিহত না করতে পারতাম তাহলে কি আমার গাড়ির গতি কি কমে যেত। তাহলে কি যাত্রীগণ দুইটা সুবিধা বা হচ্ছে চালকে দুইটা সুবিধা পেয়ে থাকে। একটা হচ্ছে বাতাসের বাধা থেকে উইন্ডস্ক্রিন তাকে রক্ষা করে, অন্যটি হচ্ছে যে সে সামনের রাস্তাটা কি পরিষ্কার দেখতে পায়। যদি এই দিক দিয়ে কি একেবারে লাগানো থাকতো কোনো সিট দিয়ে তাহলে কি সে দেখে গাড়ি চালাতে পারতো না। তো এই কাজটিও সে এই উইন্ডস্ক্রিন দ্বারা কি করে থাকে। তারপর সে দরজার প্যানেল এবং পার্শ্ব প্যানেলকে পার্শ্বচাপ সহ্য করার জন্য কি মজবুত করে তৈরি করা হয়। বডির উপরের ছাউনি এমন করে তৈরি করা হয় যেটি এটি চলমান অবস্থায় বাতাসের বাধার সম্মুখীন না হয়। আমরা যে কথাটি বলেছি, এই জন্য কি একটু দেখবা কি এটা কি দুই দিকে কি ছড়ানো থাকে, বডির যে উইন্ডস্ক্রিনটা আছে বা সামনের কাজটা আছে সেটা কি ছড়ানো থাকে, যে তার মধ্যে যে বাতাসে বাধা প্রাপ্ত হয়ে সেটা থেকে ছড়িয়ে দুই দিক থেকে কি বের হয়ে যায়। এছাড়াও বডি হলো একটি আবরণ যা যাত্রীদেরকে আরামদায়ক অবস্থা প্রদান করে। আমরা বডিতে বসেই কিন্তু আরাম করতে পারি। দেখবা যে যে গাড়ির সিট ভালো না থাকে সেই গাড়িতে কিন্তু চলাচল করলে কি আরাম নেই। তো এই বডি যত ভালো হবে যাত্রীদের কি আরাম তত ভালো হবে। তো এটাই হচ্ছে মূলত কি বডির কাজ। তো এই বডির কিছু গুণাগুণ থাকতে হবে। আমরা যে অংশকে বডি বলবো সেই বডির কিছু কি অবশ্যই গুণাগুণ থাকতে হবে। বডি কেমন থাকবে, যে মুচড়ানো অনমনীয়তা, যে খুব সহজেই সেই মুছড়ে যাবে না, সামান্য পরিমাণ আঘাতেই সে কি মুছড়ে যাতে না যায় এরকম অনমনীয়তা থাকতে হবে। বিম অনমনীয়তা, যাতে সহজে কি সে বিমের মতো বেঁকে না যায় সেরকম অনমনীয়তা থাকতে হবে। তারপর সে পার্শ্বচাপ প্রতিরোধ, তার পাশ থেকে যে চাপ প্রয়োগ তার উপর করা হতে পারে বা করা হয় সেই চাপকে সে প্রতিরোধের ক্ষমতা থাকতে হবে। তারপর হচ্ছে বায়ু প্রতিরোধ, এরকম বডি আমি বানালাম যেটা কি বাতাসের চাপে কি ভেঙে যায়, তাহলে কি সেই বডি দিয়ে কি আমার মোটরযানের কোনো কাজে আসবে না। তো এরকম কি বাতাসের চাপ প্রতিরোধ করার কি সহ্য করার ক্ষমতা কি বডি থাকতে হবে। তারপর হচ্ছে কি নিরাপত্তা কাজ থাকতে হবে, বা নিরাপত্তা কাজ যেটি ব্যবহার করবো বডিতে সেটিও কি যথেষ্ট শক্তিশালী হতে হবে। তারপর হচ্ছে ন্যূনতম কম্পন ও শব্দ, বডি কি রাস্তায় যখন চলবে তখন যাতে কি এর মধ্যে কম্পন এবং নাড়াচড়ার কারণে কি শব্দ যাতে না হয় সেই গুণটাও কি এই বডির থাকতে হবে। তাহলে কি আমরা একটা ভালো বডি বা আমরা যে জিনিসটিকে বডি বানাবো মোটরযানে সেই বডির এরকম 5-6টা কি গুণ থাকতে হবে, তাহলে কি আমরা তাকে একটি আদর্শ বডি বলতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি বিষয় নিয়ে যে আলোচনা করব সেটা হচ্ছে কি বডির পরে আসতে হচ্ছে ফ্রেম। মোটরযানের ইঞ্জিন সাসপেনশন পদ্ধতির যন্ত্রাংশ, ইঞ্জিন যে অংশ থাকে এবং সাসপেনশন পদ্ধতির যন্ত্রাংশ যে অংশ থাকে, শক্তি সরবরাহ পদ্ধতির যন্ত্রাংশ যে অংশ থাকে বা যে কাঠামোর মধ্যে সংযুক্ত থাকে সেটি হচ্ছে কি ফ্রেম। দেখো যে ফ্রেম মানে আমরা যখন একটি ঘর বানাই তখন কি প্রথম কি ফ্রেম তৈরি করি, মানে ফ্রেমের উপর তারপর হচ্ছে কি আমি ছাউনি দিই, তাই না? তো এই এই যে ছাউনিটা আমি যার উপর দিই সেটাই হচ্ছে কি ফ্রেম। এরকম কি এইটার উপরে কিন্তু আমি আমার ইঞ্জিন বসাই, তারপর বিভিন্ন যে যন্ত্রাংশ আছে সেইগুলো কি এইটার উপর বসাই, তো এটা হচ্ছে কি ফ্রেম। তো একজন বলতেছে যে আনোয়ার আজিম যে কথার সাউন্ডটা কম শোনা যাচ্ছে। তো আমার জানা মতে তো এই ল্যাপটপে ভালো সাউন্ড হয়, তো দেখো যে সাউন্ড বাড়ে কিনা, যদি না বাড়ে তাহলে আমাকে আবার একটু জানিও। তো আমরা ফ্রেম নিয়ে আলোচনা করলাম, এখন আমরা আলোচনা করব চেসিস নিয়ে। মোটরযানের চেসিস কোনটাকে বলবো আমরা, বা চেসিসের গঠন কেমন হয়। মোটরযানের বডিকে বাদ দিলে যে অংশ থাকে, অর্থাৎ কি মোটরযানের উপরের বডি যদি তুমি বাদ দাও তাহলে কি তার নিচে যে অংশটা থাকবে এটি কি হচ্ছে চেসিস। এটি বডি
ইঞ্জিন হুইল। দেখো এই চেসিস কি ধারণ করে, একটি বডি ধারণ করে, ইঞ্জিন হুইলকে অর্থাৎ ইঞ্জিনের চাকাকে ধারণ করে, তারপর স্টিয়ারিং পদ্ধতি, ব্রেক পদ্ধতি, শক্তি সরবরাহ পদ্ধতি অর্থাৎ কি পাওয়ার ট্রান্সমিশন পদ্ধতি, মানে যে লাইনের সাহায্যে ইঞ্জিন থেকে শক্তি চাকাতে স্থানান্তরিত হয় সেই লাইনের যন্ত্রাংশসমূহকে এই চেসিস ধারণ করে। মোটরযানের যাবতীয় লোড বহন করতে হয় বলে এটি যথেষ্ট মজবুত এবং শক্তিশালী হতে হয় এবং সেইভাবে কি তাকে তৈরি করা হয়। আমরা একটি চেসিস দেখতে পাচ্ছি, এটি হচ্ছে কি শক্তি সরবরাহ পদ্ধতি অর্থাৎ কি পাওয়ার ট্রান্সমিশন পদ্ধতির যন্ত্রাংশ, এগুলো হচ্ছে কি হুইল, চারটি চাকা, এই সব জিনিসকে কি আমার চেসিস ধারণ করে। দেখো এরপরে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চেসিসের নিম্নলিখিত কাজগুলো করে থাকে। একটি চেসিস কি কাজ করে থাকে বা কি কাজে একটি চেসিস ব্যবহার করা হয়, আমরা আগেই বলেছি যে চেসিস কি ইঞ্জিনকে ধারণ করে, শক্তি সরবরাহ পদ্ধতি কি সে কি ধারণ করে রাখে, এর সাহায্যে কি সাসপেনশন পদ্ধতির কিছু যন্ত্রাংশ যুক্ত থাকে, এটি ইঞ্জিন এবং শক্তি সরবরাহের ধাক্কাকে সহ্য করে। এই চেসিস যদি শক্ত না হয় তাহলে কি এর উপরে যেহেতু কি ভারী ভারী জিনিস স্থাপন করা হয় তাহলে কি সেটি কি সহজেই ভেঙে যেতে পারে। এই চেসিসের উপর কি থাকে, জ্বালানি আধার থাকে, তারপর হচ্ছে ব্যাটারি মাউন্টিং বা ব্যাটারি যার উপর কি স্থাপন করা হয় সেটি হচ্ছে কি এই চেসিস। এই চেসিস এই জন্য কি যথেষ্ট পরিমাণ কি শক্তিশালী হয়। এই চেসিস কি চাকাকে বা হুইলকে ধারণ করে রাখে, ঠিক আছে। এই চেসিস এইসব কাজগুলো কি করে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরপরে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি সাসপেনশন পদ্ধতি। যে পদ্ধতিতে কি মোটরযানের অ্যাক্সেলের সাথে কি চাকা, চেসিস, ফ্রেম ইত্যাদি কি জোড়ানো থাকে সেটি হচ্ছে কি মোটরযানের সাসপেনশন পদ্ধতি। সাসপেনশন পদ্ধতির কাজ কি বা সাসপেনশন পদ্ধতি গাড়িতে আমি কেন ব্যবহার করব সেটি আমরা এই পর্যায়ে এসে আমরা অনেকদিন ক্লাস করার পর আশা করি আমরা বুঝতে পেরেছি বা আমরা পারি। সাসপেনশন পদ্ধতি হচ্ছে এমন একটি পদ্ধতি যার সাহায্যে কি মোটরযানের যে ঝাঁকুনি হয় সেই ঝাঁকুনিকে প্রশমিত করা হয়। এই ঝাঁকুনি প্রশমিত করার জন্য মোটরযানে যে পদ্ধতিটি ব্যবহার করা হয় বা যে পদ্ধতি সংযোজিত থাকে সেটি হচ্ছে কি সাসপেনশন পদ্ধতি, অর্থাৎ কি ঝাঁকুনি প্রতিরোধক একটি সিস্টেম হচ্ছে এই সাসপেনশন পদ্ধতি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সাসপেনশন পদ্ধতির মধ্যে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ থাকে। এই সাসপেনশন পদ্ধতির মধ্যে অন্যতম যন্ত্রাংশ হচ্ছে কয়েল স্প্রিং, তারপর হচ্ছে লিফ স্প্রিং। আমরা যে স্প্রিংগুলো দেখে থাকি গাড়ির নিচের দিকে তাকালে দেখবে সেগুলো হচ্ছে কি সাসপেনশন পদ্ধতির যন্ত্রাংশ। এই স্প্রিংগুলো কি ঝাঁকুনিকে প্রশমিত করে, যখন তার উপর লোড আরোপিত হয় বা লোড পরে তখন কি সে কি আস্তে আস্তে কি সোজা হয়ে যায়, সোজা হয়ে সে কি এই ঝাঁকুনিকে সে প্রশমিত করে। এভাবে কি সাসপেনশন পদ্ধতি কি মোটরযানে ঝাঁকুনিকে প্রশমিত করে থাকে। এই সাসপেনশন পদ্ধতির মধ্যে অন্যতম যন্ত্রাংশ হচ্ছে কয়েল স্প্রিং, লিফ স্প্রিং, শক অ্যাবজর্বার, তারপর হচ্ছে ট্রান্সভার্স রড, তারপর হচ্ছে কন্ট্রোলার, তারপর হচ্ছে ডার্ম। এসব হচ্ছে সাসপেনশন পদ্ধতির অন্যতম যন্ত্রাংশ। তো সাসপেনশন পদ্ধতি কি, সাসপেনশন পদ্ধতি কেন ব্যবহার করা হয় সেই জিনিসটি আশা করি আমরা জেনে নিয়েছি। এই সাসপেনশন পদ্ধতি যে কাজগুলো করে থাকে আমার মোটরযানে, এটি কি ঝাঁকুনি এবং আঘাত থেকে যাত্রী এবং মালামালকে রক্ষা করে। আমরা কি ইতিপূর্বে বলে দিয়েছি যে সাসপেনশন পদ্ধতি আমাদের কি কাজ করে বা কী উদ্দেশ্যে এই সাসপেনশন পদ্ধতি আমি ব্যবহার করব আমার গাড়িতে। তারপর হচ্ছে রাস্তার ঝাঁকুনির হাত থেকে মোটরযানের যন্ত্রাংশগুলোকে রক্ষা করে। শুধু কি আমার যে যাত্রীদের ঝাঁকুনি থেকে রক্ষা করে ঠিক তা নয়, এই চেসিসের মধ্যে আমরা ইতিপূর্বে কি পড়েছি বা আলোচনা করেছি যে চেসিসের মধ্যে তারপর হচ্ছে ফ্রেমের মধ্যে বিভিন্ন ধরনের কি যন্ত্রাংশ থাকে, ইঞ্জিন থেকে শুরু করে সব ধরনের যন্ত্রাংশ চেসিস ফ্রেমের মধ্যে কি স্থাপন করা হয়। তো এই চেসিস ফ্রেমের মধ্যে যে যন্ত্রাংশগুলো স্থাপন করা হয়, যাত্রীদের যেরকম কি ঝাঁকুনি কি মনে হয় এরকম যন্ত্রাংশগুলোর মধ্যেও কি এরকম ঝাঁকুনি প্রভাব পড়ে। এই ঝাঁকুনির প্রভাব থেকে যন্ত্রাংশকে রক্ষা করার জন্য কি সাসপেনশন পদ্ধতি কাজ করে থাকে। তারপর ঝাঁকুনি প্রশমনের পর এই পদ্ধতি কি মোটরযানকে পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে যায়। যখন কি ঝাঁকুনি প্রশমিত সেই করে স্প্রিংগুলোকে আস্তে আস্তে কি সোজা হয়ে যায়, যখন কি তার উপর থেকে কি লোড সরে যায় তখন কি এই স্প্রিংগুলো কি তার পূর্বের অবস্থানে ফিরে গিয়ে কি পুনরায় ঝাঁকুনি প্রশমিত করার জন্য নিজেকে প্রস্তুত করে। তারপর হচ্ছে পিচিং, রুলিং এবং খাড়া চাপ এই সাসপেনশন পদ্ধতি কি কমিয়ে দেয়।
সাসপেনশন পদ্ধতি বিভিন্ন ধরনের আছে, তার মধ্যে কি ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন পদ্ধতি, মানে 4 চাকা থেকে আলাদা আলাদা সাসপেনশন পদ্ধতি থাকতে পারে। তারপর হচ্ছে প্রচলিত অনমনীয় সাসপেনশন পদ্ধতি থাকতে পারে, যে 2 চাকাতেও সাসপেনশন পদ্ধতি থাকতে পারে, সামান্য 2 চাকাতে। এরকম বিভিন্ন ধরনের সাসপেনশন পদ্ধতি আমাদের মোটরযানে দেখা যায়। তারপর আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মোটরযানের ড্রাইভ লাইন। ড্রাইভ লাইন হচ্ছে কি, ড্রাইভ অর্থ কি চালনা, আর লাইন হচ্ছে কি একটি পথ, মানে যার সাহায্যে আমি মোটরযানে ইঞ্জিন থেকে শক্তি চাকাতে নিয়ে যাব, সেটাই হচ্ছে কি ড্রাইভ লাইন। অর্থাৎ কি যেসব যন্ত্রাংশের মাধ্যমে কি মোটরযানের ইঞ্জিনের শক্তি কি চাকায় স্থানান্তর করা হয় এবং ওই যান্ত্রিক সমন্বয়ে ড্রাইভ লাইন বলে থাকে। ইঞ্জিনের হুইল থেকে শক্তি ক্লাচের মাধ্যমে ট্রান্সমিশন গিয়ারে যায় এবং গতি সমন্বয়ের পর ইউনিভার্সাল জয়েন্ট, স্লিপ জয়েন্ট এবং প্রপুলার শ্যাফট, ডিফারেন্সিয়াল গিয়ার, পেছনের অ্যাক্সেল প্রভৃতি হয় কি পেছনের দিকে যায়। মূলত আমার শক্তিটা উৎপন্ন হচ্ছে কি ইঞ্জিনের মধ্যে। এই ইঞ্জিন থেকে শক্তিটাকে আমি প্রোপেলার শ্যাফট, তারপর হচ্ছে ট্রান্সমিশন গিয়ার বক্স, তারপর হচ্ছে ডিফারেন্সিয়াল গিয়ার বক্স, এইসব যন্ত্রাংশের সমন্বয়ে আমি চাকাতে সেটা নিয়ে যাচ্ছি, চাকাকে আমি ঘোরাচ্ছি। তো এই শক্তি যার সাহায্যে চাকাতে কি যাচ্ছে বা সরবরাহ বা ট্রান্সমিশন হচ্ছে, সেটি হচ্ছে কি আমাদের ড্রাইভ লাইন। অসমতল পথে চলা এবং কি মোড় নেওয়ার সময় যেন কি ড্রাইভ লাইন ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য কি প্রোপেলার শ্যাফটের সঙ্গে ইউনিভার্সাল জয়েন্ট, স্লিপ জয়েন্ট ব্যবহার করা হয়। যেহেতু আমার ইঞ্জিন থেকে শক্তিটি কি চাকাতে যাবে, আর জন্য একটি দীর্ঘ লাইন আছে, এই দীর্ঘ লাইনে যাওয়ার সময় যে শ্যাফটটা আছে, শ্যাফট ঘূর্ণানোর সময় যাতে মুচড়িয়ে না যায়, এই জন্য কি এখানে কিছু জয়েন্ট ব্যবহার করা হয়। যেহেতু শ্যাফটটা লম্বা হয়, 2টি শেপ একসাথে জয়েন করা লাগতে পারে, এই শেপগুলো কি সহজভাবে ঘোরার জন্য কি এখানে কি ইউনিভার্সাল জয়েন, অর্থাৎ কি সার্বজনীন, যে কোনো দিক থেকে সে কি ঘুরতে পারবে, এরকম কি জয়েন ব্যবহার করা হয়। আমরা যদি একটি ড্রাইভ লাইনে চিত্র দেখি, দেখতে পাবো হ্যাঁ, একজন প্রশ্ন করেছে আমাকে, আশরাফুল আকন্দ, যে এটি স্যার প্রথম অধ্যায় না, এটি তৃতীয় অধ্যায়। আমরা কিন্তু বলেই নিয়েছি যে এটি তৃতীয় অধ্যায়। আমরা প্রথম অধ্যায় প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, আর তারপর হচ্ছে আলামিন স্যার অন্য একটি অধ্যায় নিয়ে আলোচনা করেছিল, তারপর হচ্ছে আমরা আজকে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করতেছি। আমরা কিন্তু ক্লাসের শুরুতেই বলে দিয়েছি, ঠিক আছে, এটি আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, তো এই ড্রাইভ লাইনটা আসলে কেমন হয়, এই ড্রাইভ লাইনটা আসলে কেমন হয় দেখো। এই যে এইখানে কি আমার ইঞ্জিন রয়েছে, ইঞ্জিন থেকে কি শক্তি কি ফ্লাই হুইলের মাধ্যমে ক্লাচে যায়, তারপর ক্লাচ থেকে হচ্ছে কি ক্লাচের পরে হচ্ছে যে এই যে প্রোপেলার শ্যাফট থাকে, প্রোপেলার শ্যাফট হচ্ছে একটি ইউনিভার্সাল জয়েন্টের সাহায্যে কি লাগানো থাকে, তারপর হচ্ছে কি এটা যায়, তারপর হচ্ছে ট্রান্সমিশন গিয়ার বক্সে, ট্রান্সমিশন গিয়ার বক্স থেকে তারপর হচ্ছে আরেকটি জয়েন্টের মাধ্যমে সেটা যায় ডিফারেন্সিয়াল গিয়ার বক্সে। এই ডিফারেন্সিয়াল গিয়ার বক্স থেকে কি ইঞ্জিনের শক্তি কি চাকাতে স্থানান্তরিত হয়, দুই পাশে চাকা থাকবে, সেই চাকা থেকে স্থানান্তরিত হবে। যেমন কি এইখানে কি ইঞ্জিন থেকে কি শক্তিটা কি ক্লাচের সাহায্যে কি ট্রান্সমিশন গিয়ার বক্সে, তারপর হচ্ছে প্রোপেলার শ্যাফট, তারপর হচ্ছে কি ডিফারেন্সিয়াল গিয়ার বক্স, তারপর হচ্ছে কি 2 চাকা, এরকমভাবে কি ড্রাইভ লাইনের সাহায্যে ইঞ্জিনের শক্তি কি চাকাতে স্থানান্তরিত হয়ে থাকে। তো এই ড্রাইভ লাইন আসলে কি কাজ করে থাকে আমরা ইতিপূর্বে বলে দিয়েছি। এই ড্রাইভ লাইন আসলে ইঞ্জিন যে গতিতে চলে সেই গতি থেকে গাড়ির চাকা ঘোরানো সম্ভব নয়। অর্থাৎ ইঞ্জিনে যে গতি থাকে সেই গতি কিন্তু আমি গাড়ির চাকাতে দিতে পারি না, যেহেতু আমাদের রাস্তা তেমন সমতল না বা রাস্তা ফ্রি থাকে না। এই জন্য কি আমার কিছু গতি কমিয়ে তারপর হচ্ছে কি আমি কি চাকাতে দিই। যেরকম যদি আমি একটা উদাহরণ দিই, তোমরা যদি কেউ ড্রাইভ করতে পারো তাহলে দেখে থাকবে যে তোমাদের গাড়িতে কি 4টা 5টা 6টা এরকম গিয়ার থাকতে পারে। তো তুমি কি সবসময় কি ষষ্ঠ গিয়ারে দিতে পারো? ষষ্ঠ গিয়ারে কিন্তু দিতে পারো না। ষষ্ঠ গিয়ারে যখন দিবে তখন কি ইনপুট এবং আউটপুট যে পাওয়ারটা থাকবে সেটা কি এক হবে। এই ষষ্ঠ গিয়ারে দেওয়ার আগ পর্যন্ত তুমি কিন্তু কি ইঞ্জিনের যে শক্তি আছে সেই শক্তিকে তুমি কমিয়ে তারপর হচ্ছে চাকাতে সরবরাহ করতেছো। তো এই জন্য কি আমাদের ইঞ্জিন যে গতিতে চলে সেই গতিতে গাড়ির চাকা ঘোরানো কি সম্ভব হয় না, বিভিন্ন কারণেই হয় না। এছাড়াও কি রাস্তার অবস্থা এবং অন্যান্য কি বিভিন্ন কারণে কি গাড়িকে বিভিন্ন সময়ে বিভিন্ন গতিতে চালানোর প্রয়োজন হয়। যেরকম ট্রাফিক জ্যাম আছে, তো সেখানে তুমি ইচ্ছা করলে কি ষষ্ঠ গিয়ারে চালাতে পারবে না, তোমাকে ফার্স্ট গিয়ার অথবা হচ্ছে কি নিউট্রাল পজিশনে রাখতে হবে। তো এরকম মোটরযানের ড্রাইভ লাইন ইঞ্জিনের গতিকে কমিয়ে বিভিন্ন সময় কি বিভিন্ন অনুপাতে চাকায় সরবরাহ করে থাকে, গাড়িকে দক্ষ এবং নিরাপদভাবে চালাতে কি সাহায্য করে। এই পাওয়ার ট্রান্সমিশনের সিস্টেমে যে প্রধান যন্ত্রাংশগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে কি ক্লাচ,
গিয়ার বক্স, তারপর হচ্ছে প্রোপেলার শেপ, ইউনিভার্সাল জয়েন্ট, তারপর হচ্ছে ডিফারেন্সিয়াল গিয়ার বক্স, তারপর হচ্ছে ড্রাইভ অ্যাক্সেল শেপ, তারপর হচ্ছে চাকা। এই কতগুলো যন্ত্রাংশের সমন্বয়ে ইঞ্জিন থেকে শক্তি চাকাতে সরবরাহ বা ট্রান্সমিশন হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাকে যারা শুনছো, আমি তাদেরকে বলতেছি, তোমাদের যাদের এখনও কি রোল পর্ব শিপ কমান্ড করা হয়নি তারা কমান্ড করে জানিয়ে দিবে, এবং হচ্ছে যে এই যে জিনিসগুলো আমি বোঝাতে চেষ্টা করতেছি সেগুলো বোঝার চেষ্টা করো। আমি খুব ধীরে ধীরে বলার চেষ্টা করতেছি তুমি যাতে বুঝতে পারো। তো আশা করি যদি তুমি কি মনোযোগ দিয়ে শোনো তাহলে এই জিনিসগুলো কি বুঝতে পারবে। তো এই ট্রান্সমিশন সিস্টেমে যে যন্ত্রাংশগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বললাম। এরপর আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি ক্লাচ। ক্লাচ আমরা অনেকেই দেখে থাকবো বা জেনে থাকবো, অথবা কি ধারণা আছে ক্লাচ সম্বন্ধে, যে ড্রাইভ করে তার আরও ভালো ধারণা আছে। ক্লাচ হচ্ছে এমন একটি যন্ত্রাংশ যার সাহায্যে ইঞ্জিনে উৎপাদিত শক্তিকে চাকায় স্থানান্তর করব অথবা করব না। অর্থাৎ কি ক্লাচ এমন একটি যন্ত্রাংশ যা প্রয়োজন অনুযায়ী কি ইঞ্জিনের শক্তিকে ট্রান্সমিশন গিয়ারবক্সে সরবরাহ করে, অথবা কি ট্রান্সমিশন গিয়ারবক্স থেকে ইঞ্জিনের শক্তিকে কি বিচ্ছিন্ন রাখে। তো এটি হচ্ছে কি মূলত ক্লাচ। এই ক্লাচটা আসলে কেমন হয় বা ক্লাসে কী কী যন্ত্রাংশ থাকে সেটি যদি কি আমরা দেখে থাকি, যে এই ক্লাচটা মূলত হচ্ছে ফ্লাই হুইলের সাথে কি লাগানো থাকে যখন কি আমার পাওয়ারটা ট্রান্সমিশন হয় চাকাতে বা ফ্লাই হুইলে। তো এই ক্লাচ মধ্যে একটি ফ্রিকশন প্লেট থাকে। ফ্রিকশন হচ্ছে কি ঘূর্ণন, ফ্রিকশন হচ্ছে কি ঘর্ষণ। এই ঘর্ষণ কেন বলা হয়েছে, এই ফ্রিকশন প্লেটটি হচ্ছে ফ্লাই হুইল তো সবসময় ঘুরে যখন ইঞ্জিন চলতে থাকে, তখন কি যখন ঘুরে কি এই ঘুরন্ত ফ্লাই হুইল শ্যাফটের সাথে এই ফ্রিকশন প্লেটটি কি যুক্ত হয়, তাহলে কি এটি কি তার মধ্যে একটি ঘর্ষণ তৈরি হয়েছে, এই জন্য কি এর নাম হচ্ছে কি ফ্রিকশন প্লেট। তারপর হচ্ছে একটি প্রেসার প্লেট থাকে, তারপর হচ্ছে একটি কভার থাকে, তারপর হচ্ছে রিলিজ স্প্রিং থাকে। তো এগুলো হচ্ছে কি ক্লাচের যন্ত্রাংশ। ক্লাচের সাহায্যে কি আমি ইঞ্জিনের শক্তিকে সরবরাহ করব অথবা কি বিচ্ছিন্ন করে রাখবো, এই কাজটিকে আমি ক্লাচ দ্বারা করে থাকবো। যখন ক্লাচটি আমার কি এঙ্গেজ থাকবে তখন কি ইঞ্জিনের শক্তি কি চাকায় সরবরাহ হবে, আবার ক্লাচটি যখন আমার কি ডিস এঙ্গেজ থাকবে তখন কি ইঞ্জিনের শক্তি কি চাকায় সরবরাহ বন্ধ থাকবে। ঠিক আছে, এরকমভাবে আমি ক্লাচ দ্বারা কি শক্তি সরবরাহ করতে পারি অথবা কি সরবরাহ বিচ্ছিন্ন করতে পারি। ঠিক আছে, এটি হচ্ছে ক্লাচ। এই যে আমরা এখানে একটি ক্লাচ দেখতে পাচ্ছি। নর্মাল হচ্ছে যখন ডিসএঙ্গেজ থাকে তখন এখানে একটি এরকম ফাঁকা জায়গা থাকে, তখন কি ফ্লাই হুইলের সাথে সে সরাসরি কি লেগে যায় না। আবার যখন কি ক্লাসটি এঙ্গেজ থাকে তখন কি ফ্লাই হুইলের সাথে লেগে যায়, তখন কি ফ্লাই হুইল ঘুরলে কি এই ক্লাস প্লেটও ঘুরবে, আর ক্লাস প্লেট ঘুরলে ক্লাস প্লেটের সাথে যে শ্যাফট লাগানো থাকবে আউটপুট শ্যাফট, এই শ্যাফটও কি ঘুরতে থাকবে। এই শ্যাফটের মাধ্যমে শক্তি কোথায় চলে যাবে, ট্রান্সমিশন গিয়ার বক্সে। ট্রান্সমিশন গিয়ার বক্সে প্রোপেলার শ্যাফট হয়ে ডিফারেন্সিয়াল গিয়ার বক্সে চলে যাবে। ঠিক আছে, এরকমভাবে আমি ইঞ্জিনের শক্তিকে ক্লাসের সাহায্যে সংযুক্ত করতে পারি অথবা কি বিচ্ছিন্ন করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর পরে যে জিনিসটি আমরা জানবো যে ক্লাস আমাদের আরও কি কি কাজ করে থাকে। দেখো, ক্লাস আমরা ইতিপূর্বে বলে দিয়েছি যে ক্লাস কি কাজ করে। ক্লাসকে ইঞ্জিনের শক্তিকে ট্রান্সমিশন গিয়ার বক্সে কি সরবরাহ করে অথবা কি বিচ্ছিন্ন রাখে। এই ক্লাসটা কীভাবে কাজ করে সেই প্রক্রিয়াটি এখানে কি দেওয়া আছে। তো আশা করি তোমরা, আমি যে কথাগুলো বলেছি এর বাইরে একটি কথা এখানে লেখা নাই, তো তোমরা নিজেরা পড়ে নিবে এই কথাগুলো, যে ক্লাস কীভাবে আসলে কাজ করে। আমি প্রত্যেকটা কাজে কিন্তু বলে দিয়েছি ক্লাস কীভাবে সে কাজ করতেছে। যখন কি ইঞ্জিনের শক্তিকে ট্রান্সমিশন হতে বিচ্ছিন্ন করার প্রয়োজন হয় তখন কি ক্লাস প্যাডেলের উপর কি চাপ দিলে কি থার্স্ট বিয়ারিং ফ্লাই হুইলের দিকে কিছুটা কি এগিয়ে যায়, এবং কি উত্তোলন লিভারের উপর চাপ পড়ে তখন কি উত্তোলন লিভারের কি অপর প্রান্ত কি প্রেসার প্লেট স্প্রিংয়ের চাপের বিপরীত দিকে অর্থাৎ কি ক্লাচ হাউজিংয়ের দিকে কি তখন কি ধাক্কা দেয়, ফলে কি ফ্রিকশন ডিস্কের উপর থেকে প্রেসার প্লেটের কি চাপটা সরে যায়। এই অবস্থায় কি ফ্রিকশন ডিস্ক ফ্লাই হুইলের গা থেকে সামান্য পরিমাণ কি সরে যায়, আর সরে যখন যাবে তখন কি আলটিমেটলি সে বিচ্ছিন্ন হয়ে গেছে, আর বিচ্ছিন্ন যখন হবে তখন কি তার মধ্যে দিয়ে কোনো শক্তি কিন্তু স্থানান্তর হতে পারবে না, এবং কি ইঞ্জিনের শক্তি কি ট্রান্সমিশনে যেতে পারবে না। এই অবস্থায় এইভাবে কি ক্লাচ কাজ করে থাকে। তারপর হচ্ছে ট্রান্সমিশন সিস্টেমের কাজ কি। ট্রান্সমিশন হচ্ছে কি সরবরাহ, অর্থাৎ যে সিস্টেমের সাহায্যে ইঞ্জিন থেকে শক্তি চাকায় সরবরাহ হয় সেটাই হচ্ছে কি ট্রান্সমিশন সিস্টেম। মানে এই পুরো সিস্টেমটাই হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম। মানে যে সিস্টেমগুলোর সাহায্যে আমার ইঞ্জিনের উৎপাদিত শক্তি কি চাকাতে সরবরাহিত হচ্ছে সেটাই হচ্ছে কি ট্রান্সমিশন সিস্টেম। এই ট্রান্সমিশন সিস্টেমের আমি কি
বিভিন্ন সময় বা আমার বিভিন্ন প্রয়োজনে শক্তিকে কম বেশি করে থাকি। এই শক্তিকে কম বেশি করার জন্য কি আমি একটি ট্রান্সমিশন গিয়ার ব্যবহার করি, হ্যাঁ, যেটাকে আমরা বলি কি মানে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, এরকম বিভিন্ন গিয়ারকে চেঞ্জ করে আমি ইঞ্জিনের গতিকে আমার প্রয়োজন অনুযায়ী কি পরিবর্তন বা চেঞ্জ করে থাকি, ঠিক আছে। তো এটাই হচ্ছে কি ট্রান্সমিশন পদ্ধতি। এগুলো আমরা এখানে কি গিয়ার দেখো আমরা গিয়ার ট্রান্সমিশন গিয়ার দেখতে পাচ্ছি, এখানে একটি শিফটিং লিভার আছে। এই শিফটিং লিভারের সাহায্যে আমি বিভিন্ন ধরনের গিয়ার কি বিভিন্ন সময় কি এঙ্গেজ করে থাকি। আমার যখন প্রয়োজন হয়, যে গতি আমার প্রয়োজন হয়, সেই গতি আমি পাওয়ার জন্য এইসব গিয়ারকে আমি এঙ্গেজ করে থাকি। দেখো এই ট্রান্সমিশন গিয়ার বক্সের কী কাজ আসলে মূলত। তো আমি দেখতে পাচ্ছি মাত্র আমার সাথে 11 জন 12 জন কি জয়েন করতেছে। আমাদের ছাত্র কিন্তু প্রায় 200 199 জন ছাত্র আমাদের আছে। তো এই যদি অবস্থা হয়, আমরা কিন্তু কষ্ট করে ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি, আমরা সময় দিচ্ছি, ক্লাস তৈরি করার পেছনে সময় দেওয়া লাগে, তারপর হচ্ছে এই ক্লাস নেওয়ার পেছনে সময় দেওয়া লাগে। তো তোমরা যদি ক্লাস না করো, তারপর যদি আবার কলেজে এসে বলো যে ক্লাসে যে স্যার আমরা তো কিছুই বুঝি নাই, আমরা হচ্ছে যে ক্লাস করি নাই, সেই জিনিসটা কিন্তু মানার মতো না। আর হচ্ছে কয়েকদিন ক্লাস করার পরে যদিও কলেজ খুলে, তাহলে কিন্তু পরীক্ষা হবে, মিড টার্ম পরীক্ষা হবে। তো আমরা কিন্তু এই যে ক্লাসগুলো করাচ্ছি সেগুলো কিন্তু আমরা রিপিট করব না। আর তোমাদের ক্ষেত্রে তো নাই, কারণ হচ্ছে যে তোমাদেরকে এর আগে একবার ক্লাস করানো হয়েছে অনলাইন ক্লাস, আবারও আমরা অনলাইন ক্লাস করানোর চেষ্টা করতেছি। তো এই সব ক্লাসে যদি তোমরা মনোযোগ না হও, ক্লাস না করো, তাহলে হচ্ছে যে তোমাদের যা হওয়ার তাই কিন্তু হবে। আমরা কিন্তু একই জিনিস, আমরা না, তোমারও একই জিনিস বারবার বলতে কি ভালো লাগবে না, তাই না? আমি তোমাদের একই জিনিস কি 2-3 বার পড়াচ্ছি, তাও যদি তোমরা মনোযোগ সহকারে না পড়ো, তোমাদের আগ্রহ না থাকে, সেই ক্ষেত্রে আসলে আমাদের কিছু করার থাকে না। তো যদি পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতে চাও, তাহলে অবশ্যই এই বেসিক জিনিসগুলো সম্বন্ধে ভালো আইডিয়া থাকতে হবে। আমরা সেই আইডিয়াগুলো দেওয়ার তোমাদের চেষ্টা করতেছি, এখন তোমাদের সেই জিনিসটাকে নিতে হবে। তো এই ট্রান্সমিশন গিয়ারবক্স কি কাজ করে দেখো, যে এটি ইঞ্জিনের গতিশক্তিকে বিভিন্ন সময় কি বিভিন্ন অনুপাতে কি পরিবর্তন করে কি চাকাতে স্থানান্তর করে, সঠিক টর্ক পরিবর্তনের দ্বারা যানকে যান্ত্রিক সুবিধা দান করে, প্রয়োজন বোধে মোটরযান কি পেছনে অথবা কি সামনে চালাতে সহায়তা করে থাকে। তারপর হচ্ছে আমরা যে জিনিস নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কি ব্রেক পদ্ধতি। ব্রেক পদ্ধতি মোটরযানে কি কাজ করে, যখন আমার যানকে কোথাও দাঁড়ানোর প্রয়োজন হয়, থামানোর প্রয়োজন হয়, তখন কি আমি ব্রেক চাপি। এই ব্রেকের সাহায্যে আমি নির্দিষ্ট দূরত্বে আমার যানকে কি থামাতে পারি। এটি হচ্ছে কি ব্রেক পদ্ধতির কাজ। এই ব্রেক পদ্ধতি বিভিন্ন ধরনের হতে পারে, ডাম ব্রেক হতে পারে, ডিস্ক ব্রেক হতে পারে, তারপর হচ্ছে বেকওয়াম ব্রেক হতে পারে, হাইড্রোলিক ব্রেক হতে পারে, এয়ার ব্রেক হতে পারে। এরকম বিভিন্ন ধরনের ব্রেক সিস্টেম আমাদের গাড়িতে সচরাচর ব্যবহার করা হয়ে থাকে। আমরা এখন জানবো যে বেকওয়াম ব্রেকের কাজ কি, বা বেকওয়াম ব্রেক কীভাবে কাজ করে। দেখো যে বর্তমানে মোটর গাড়িতে এটি কি কম ব্যবহৃত হয়, পূর্বে এটি কি বেশি ব্যবহৃত হতো, তবে কি রেল গাড়িতে এখনও কি বেকওয়াম ব্রেক ব্যবহার করা হয়। যখন দেখবো যে ব্রেকটা চাপা হয়, তখন কি একটা শব্দ হয়, তো এই শব্দটা বাতাস বের হয়ে যাওয়ার কারণে কিন্তু হয়ে থাকে। তো এই বেকওয়াম ব্রেক এখন কি রেলগাড়িতে ব্যবহৃত হয়। ব্রেক প্যাডেলের উপর কি চাপ প্রয়োগ করলে কি মাস্টার সিলিন্ডারে থাকে একটি, এই মাস্টার সিলিন্ডারকে ব্রেক অয়েলের মধ্যে যে চাপ পিস্টনের মধ্যে সঞ্চালিত হয়, সেই চাপ হুইল সিলিন্ডারের মধ্যে সঞ্চালিত হয়ে থাকে। এই পিস্টন দুটিকে বাইরের দিকে যখন কি চাপ প্রযুক্ত হয় পিস্টনের দিকে পিস্টনে, তখন কি পিস্টনটা দুই দিকে কি চলে যায় বাইরের দিকে। পিস্টন দুটোর বাইরের প্রান্ত ব্রেকশুর প্রান্তের সাথে কি সংযুক্ত থাকে, ফলে কি পিস্টনের চাপে কি ব্রেকশু দুটো কি বাইরের দিকে প্রসারিত হয়, ব্রেক ডামকে তখন কি চেপে ধরে, তাই কি ব্রেক ডাম আর এবং কি চাকা আর কি ঘুরতে পারে না। এভাবে কি বেকওয়াম ব্রেক সিস্টেম কি কাজ করে থাকে। আমরা যদি কি একটি চিত্র দেখতে পাই, তাহলে কি আমরা দেখবো, দেখো এই চিত্রটি যদি তোমরা খেয়াল করো, তাহলে কি সহজে বুঝতে পারবে যে বেকওয়াম ব্রেক পদ্ধতি কাজ করে কীভাবে। দেখো এটা হচ্ছে ব্রেক প্যাডেল। এই প্যাডেলে যখন চাপ প্রয়োগ করা হয়, তখন কি হচ্ছে এদিকে যে কি তরল পদার্থ বা হাইড্রোলিক অয়েল থাকে, এই হাইড্রোলিক অয়েলের উপর কি চাপ প্রযুক্ত হয়, সেই অয়েলের চাপে কি এদিকে এই পিস্টনের উপর সঞ্চালিত হয়, তখন কি পিস্টনটাকে সামনের দিকে সরে আসে। এখানে কি হাইড্রোলিক অয়েল আছে, এই অয়েলটা কি সামনের দিকে সরে আসে, সরে আসলে কি এই দিক পথ দিয়ে এসে কি বের হয়ে যায়, চাপে কি এই দিক দিয়ে বের হয়ে যাবে, তখন কি তার সামনে হচ্ছে ব্রেক শু থাকবে, ব্রেক শুকে সে ধাক্কা দিবে, তখন ব্রেক শুগুলো কি প্রসারিত হয়ে কি ব্রেক ডাউনকে চেপে ধরবে, তখন কি চাকা ঘুরতে পারবে না। এরকমভাবে কি ব্রেক পদ্ধতি কাজ করে থাকে, বেকওয়াম ব্রেক পদ্ধতি। অনুরূপভাবে কি এইখানে দুইটা পিস্টন দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু কি 2 চাকা বা 4 চাকাতে ব্রেক হয়, তাহলে কি এই পিস্টনটা যখন চাপ প্রয়োগ করবে, তখন কি
এই পিস্টনটা কি সামনের দিকে সরে যাবে এই তরল পদার্থের চাপে, এবং এইখানে যে তরল পদার্থ থাকবে সেই তরল পদার্থ থেকে এই দিক দিয়ে বের হয়ে সে দুই চাকাতে গিয়ে ব্রেকিং ক্রিয়া সম্পন্ন করবে, এবং এই পিস্টনের সামনে যে হাইড্রোলিক কয়েল থাকবে তার উপর যখন চাপ প্রযুক্ত হবে সেই চাপ কি এই দিক থেকে গিয়ে সে অপর দুটি চাকা থেকে ব্রেকিং ক্রিয়া সম্পন্ন করবে। ঠিক আছে, এভাবে কি এই ভ্যাকুয়াম ব্রেক পদ্ধতি কাজ করে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এই ছিল যে পার্ট আলোচনা। এই পার্ট সম্বন্ধে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা আমার সাথে ছিলে এতক্ষণ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে যদি মনোযোগ দিয়ে পড়াশোনাগুলো না দেখো বা ক্লাসটি না করো তাহলে আসলে বুঝতে পারবে না। আমরা কিন্তু যথাসাধ্য চেষ্টা করি বা যথাসাধ্য চেষ্টা করতেছি তোমাদেরকে সহজভাবে, অতি সহজভাবে বোঝানোর জন্য। হয়তো ক্লাসে থাকলে সেই বোঝানোর পদ্ধতি হচ্ছে, বোঝানোর ধরনটা আরও ভিন্ন হতো, তারপর হচ্ছে আরও ফলপ্রসূ হতো। তো আশা করি যে অচিরেই আমরা ক্লাসে ফিরতে পারবো। তো এখন যেভাবে বোঝানো হচ্ছে সেই জিনিসগুলো তোমরা নিজেরা বোঝার চেষ্টা করবে, অন্যথায় কিন্তু আমরা এই ক্লাসগুলোকে পুনরায় রিপিট করতে পারবো না। কারণ হচ্ছে আমাদের কলেজ খোলার কিছুদিন পরে হয়তো মিড টার্ম পরীক্ষা শুরু হয়ে যাবে। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো। আমি কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, তাহলে কি আমি বলবো যে তোমরা আজকে যে ক্লাস করলে সেই ক্লাসে আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। সেই বাড়ির কাজগুলো হচ্ছে একটি সাসপেনশন পদ্ধতির চিত্র এঁকে তুমি কি এর কার্য পদ্ধতি বর্ণনা করে পরবর্তী ক্লাসে আমাকে কমেন্টে জানিয়ে দিবে। কমেন্টে ছবিটি আপলোড করবে, তারপর হচ্ছে একটি ডাইভ লাইনের চিত্র অঙ্কন করবে, চিত্র অঙ্কন করে আমাকে কমেন্টে আপলোড করবে। তারপর হচ্ছে কি একটি ভ্যাকুয়াম পদ্ধতি চিত্র অঙ্কন করে তার কার্যপ্রণালী বর্ণনা করে তুমি ছবি তুলে সেটিকে কমেন্টে আপলোড করবে। তো আশা করি যে বাইরের কাজগুলো কি পরবর্তী ক্লাসে তোমরা করে তারপর হচ্ছে ক্লাসে উপস্থিত হবে। তো পরবর্তী আমি ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পঞ্চম অধ্যায়। আমি পরবর্তী ক্লাসে পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এই মুহূর্তে যদি এই ক্লাসটি শিক্ষার্থীরা তোমরা কেউ না দেখে থাকো তাহলে এই ক্লাসটি দেখতে তোমাকে ভিজিট করতে হবে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট অনলাইন ক্লাস এই ফেসবুক পেজটিতে। এই ফেসবুক পেজটিতে তুমি কি জয়েন করলে বা প্রবেশ করলে তুমি যে কোনো সময় আমার এই ক্লাসটি দেখতে পাবে। তো এতক্ষণ আমার সাথে যারা ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই নিরাপদে থাকবে, সাবধানে থাকবে এবং সর্বোপরি কি সচেতন থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।